বিনায়ক এবং কার্তিকের আম খাওয়া। বিনায়ক কৈলাসের একটা পর্বতে এসে বসল। বিনায়ক ওই পাথরের ওপরে বসে কিছু একটা চিন্তা করছিলেন। এইসব দেখে একটা ইঁদুর ওখানে এসে উপস্থিত হলো। সে বিনায়ককে দেখে বোঝার চেষ্টা করতে লাগলো যে বিনায়ক কি চিন্তা করছে। সে কিছু বুঝতে না পেরে বিনায়ককে জিজ্ঞাসা করলো, আরে প্রভু, কি হয়েছে? আপনি কি চিন্তা করছেন? কিছু না ইঁদুর, আমার কিছু ভালো লাগছে না, বুঝে উঠতে পারছি না কি করব। আরে প্রভু, আপনি কি বলতে চেয়েছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোথাও যেতে চাই, কিন্তু কোথায় যাব বুঝতেই পারছি না। আরে প্রভু, আপনি কোথায় যেতে চাইছেন আমাকে বলুন, আমি আপনাকে সেই জায়গাতে নিয়ে যাব। আপনি যেখানে বলবেন সেখানেই। কিন্তু আমি তো জানি না যে কোথায় যাব। এই কথা বলে বিনায়ক ভাবতে লাগলেন যে সে কোথায় যাবে। অন্যদিকে ইঁদুরটাও বিনায়ক যে কোথায় যাবে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ চিন্তা করার পরে বিনায়কের মাথায় একটা বুদ্ধি আসলো। আচ্ছা, ভুলোকে গেলে কেমন হয়? আরে প্রভু, আপনি আমাকে যেখানেই বলবেন আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আমি তো বললাম আপনাকে। তাহলে ঠিক আছে, চলো ভুলোকে যাই। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনাকে 2 মিনিটের মধ্যেই পৃথিবীতে নিয়ে চলে যাব। চলুন প্রভু, পৃথিবী ভ্রমণ করে আসি। এই বলে গণেশের বাহন ওই ইঁদুরটি গণেশকে পিঠে করে ভুলকের উদ্দেশ্যে রওনা দেয়। বিনায়কও মনে মনে অনেক খুশি হচ্ছিল। গণেশের বাহন গণেশকে সঙ্গে করে অবশেষে পৃথিবীতে পৌঁছালো। গণেশ পৃথিবীতে পৌঁছানোর পরে বেশ কয়েকটা আম গাছ দেখতে পেল যাতে আম ধরেছিল। আরে ইঁদুর, এইটা একটা আম ফল না? হ্যাঁ প্রভু, এখন যেহেতু গ্রীষ্মকাল, সেজন্য এরকম আম গোটা পৃথিবীর আম গাছেতেই ধরেছে। চলো তাহলে ওই বাগানে যাই, আম খাই। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনই আম বাগানে যেতে চান। ঠিক আছে চলুন। হ্যাঁ চলো, আমি আম খেতে চাই। গণেশের বাহন ইঁদুর তাকে আম বাগানে নিয়ে গেল। আম বাগানে এত আম দেখে গণেশ অনেক খুশি হলো। বাহ, এইগুলো কত সুন্দর। হ্যাঁ প্রভু, পৃথিবীটা খুবই সুন্দর। আপনার ভক্তরা আপনার জন্যই লাগিয়েছে। আপনি আম খেতে চেয়েছিলেন না? নিন প্রভু, আপনি আম খান। হ্যাঁ, আমি তো আম খেতে চাই, সেটা তো খাবই। হ্যাঁ প্রভু, আপনি গাছ থেকে আম পেড়ে খান, দেখবেন খুবই সুস্বাদু খেতে। তারপর বিনায়ক আম গাছ থেকে আম পাড়ল। তারপর আমটাকে ভালো করে দেখতে লাগলো। আমটাকে ভালোভাবে এদিক ওদিক দেখার পরে মনে মনে চিন্তা করতে লাগলো, আরে, ভুলোকে এসেছি অনেকক্ষণ হয়ে গেল। ওইখানে কৈলাসে আমার মা, আমার পরিবারের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে। এখন যদি আম খাই অনেক দেরি হয়ে যাবে। আমটা নিয়ে যাই, যাওয়ার পথে খেয়ে নেব। সে এইরকম ভাবল। ইঁদুর, চলো বাড়ি ফিরে যাই। আরে প্রভু, এটা কি? আপনি যে বললেন আম খাবেন। না ইঁদুর, ভুলোকে আসতে আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ প্রভু, ঠিক বলেছেন, অনেক দেরি হয়ে গেছে, চলুন। আমি এই আমটা পরে খাবো। এই কথা বলে বিনায়ক তার বাহনের পিঠে চড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে ভগবান কার্তিক ভগবান গণেশের জন্য অপেক্ষা করছিলেন। আরে, দাদা কোথায় গেলেন? দেখতেই পাচ্ছি না কোথাও। দাদা যদি থাকতো তাহলে আমরা দুজনে কত মজা করে খেলতাম, কিন্তু এখন আমি কি করব? ভগবান কার্তিক মনে মনে এরকম চিন্তা করলেন। ঠিক তখনই বিনায়ক কৈলাসে উপস্থিত হলো। তখনই কার্তিক তার দাদা গণেশকে দেখে অনেক খুশি হলো। তখনই কার্তিক বিনায়কের হাতে আমের ফলটা দেখতে পেল। দাদা, আপনি কোথায় গেছিলেন? আর আপনার হাতে ওই ফলটা কি? আমি এই আমটা ভুলোক থেকে এনেছি, আমাকে ওই আমটা দিন না। না, এটা আমার, আমি কেন দেব? না, আমার ওইটা চাই। না, এই ফলটা আমার, আমি এনেছি তো। এরপর তারা দুজন ভাই আম নিয়ে ঝগড়া করতে থাকে। তারা দুজনেই দুজনের উপরে খুবই রেগেছিল। আপনি ভুলোকে গিয়ে একটা আম কেন এনেছেন? তার মানে সেখানে আপনি খেয়েছেন, তাই তো? না না, আমি ওখানে খাইনি তো। আমি খাবো বলেই তো এটাকে এখানে নিয়ে এলাম। না, ওইটা আমাকে দিন। আপনি না খেয়ে এটাকে এনেছেন কেন? দেরি হয়ে গেছিল বলে চলে এলাম। এইভাবে তারা দুজন ভাই একে অপরের সাথে কথা কাটাকাটি করতে থাকে। তাদের দুজনের জোরে জোরে তর্কের আওয়াজ শুনে মাতা পার্বতী তাড়াহুড়ো করে ওখানে এসে উপস্থিত হলো। পার্বতী দেবী তাদের দুজনের ঝগড়াটাকে মেটানোর চেষ্টা করতে লাগলো।
বাচ্চারা, কি ব্যাপার? তোমরা দুজনে ঝগড়া করছো কেন? দেখুন না মা, দাদা আমাকে ওই আমটা দিচ্ছে না। না, এইটা আমি এনেছি। আমি ওই আম খেতে চাই। না, তোমাকে দেব না, আমি এটা নিজে খাবো। তখনই দেবী পার্বতী লক্ষ্য করলেন যে বিনায়কের হাতে একটা আম রয়েছে আর বিনায়ক সেটা শক্ত করে চেপে ধরে রয়েছে। বাবা বিনায়ক, আমটা খুবই ভালো, তুমি ওইটা আমাকে দাও। মা, আপনি কি এটা ভাইকে দেবেন? মা, ওর কাছ থেকে নিয়ে আমায় দিন। না বাবা, তুমি আমাকে আমটা দাও। মা, ওইটা আমাকে দিন, আমি ওইটা খাবো। তোমরা দুজনে এখানে একটু অপেক্ষা করো। এরপর দেবী পার্বতী বিনায়কের কাছ থেকে আমটাকে নিয়ে রান্নাঘর থেকে ছুরি দিয়ে ভালো করে কেটে একটা প্লেটে করে কার্তিক এবং বিনায়কের কাছে পরিবেশন করলো। এটা দেখে তারা দুজন অনেক খুশি হলো। এবারে দুজনে ঝগড়া না করে এটা খাও। হ্যাঁ মা, সত্যি আমি এই ফলটা তো খেতে চাইছিলাম। আমার মনে হয় এই সময় ভুলকে থাকা সব বাচ্চারাই আম খাচ্ছে। হ্যাঁ, ঠিকই বললে, তোমরা এবারে এইগুলো খেয়ে নাও। তারপর তারা দুজন ভাই তাদের টুকরো থেকে কিছু টুকরো তার মাকে খেতে দিল। এইভাবে তারা তিনজন মিলে একটা আমটাকে মিলেমিশে খেলো। কার্তিকের আমটা খেতে খুবই ভালো লেগেছিল। আরে, এই ফলটা কিন্তু খুবই ভালো ছিল। দাদা, আপনি এই ফল কোথায় থেকে পেয়েছেন বলুন না। আমি এটা ভুলকের একটা বাগানে দেখেছিলাম, খুব খেতে ইচ্ছা হলো। সত্যি এইটা খুবই সুস্বাদু, এতটাই সুস্বাদু যে আরো খেতে ইচ্ছা করছে। হ্যাঁ মা, সত্যি এত সুস্বাদু ফল আমি কোনোদিনই খাইনি। দেবী পার্বতী এইরকম বলে সে তার কাজ করতে চলে গেল। অন্যদিকে বিনায়ক কার্তিক একটা বল নিয়ে খেলতে লাগলো, কিন্তু বিনায়কের বারবার ওই আমের কথাই মনে পড়ছিল। আমটা তার এতটাই ভালো লেগেছিল। ভাই কার্তিক, আমি আরো আম খেতে চাই। হ্যাঁ দাদা, আমিও তো খেতে চাই। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। কিন্তু মা যদি কিছু বলে? তাহলে চলো আগে মাকে গিয়ে জিজ্ঞাসা করি কি বলে। হ্যাঁ চলুন, মাকে জিজ্ঞাসা করি। তারা দুজন এইরকম চিন্তা করে মাতা পার্বতীর কাছে গেল অনুমতি চাইতে। মা, আমি আর ভাই দুজনে ভুলোকে গিয়ে আম পেড়ে আনতে চাই। কেন বিনায়ক, এটা তো অন্যায়। তোমরা কাউকে না বলে বাগান থেকে ফল পেড়ে আনবে, এটা কি ঠিক? কেন মা, আপনি কি খেতে চান না? দেখো, আমি ওই একটা ফলকে দেখে কিছুই বলিনি, কিন্তু এখন তোমরা যত খুশি আম পেড়ে আনতে চাইছো। না মা, আমি যে ফলগুলো পেড়ে আনবো আর যেটা পেড়ে এনেছিলাম তার জন্য মালিককে ন্যায্য মূল্য দাম দেব। হ্যাঁ মা, কারোর লোকসান হবে না। তাদের কথা শুনে দেবী পার্বতী কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। তিনিও মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমটা সত্যি খেতে অনেক সুস্বাদু ছিল। তারপর তিনি কিছু একটা ভেবেচিন্তে বাচ্চাদেরকে বলল, ঠিক আছে, তাহলে তোমরা দুজনে যাও আর আম নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে মা, আমরা যাচ্ছি। চলো ভাই, আমরা আম আনতে যাই। এইরকম বলে তারা দুজন ভাই পৃথিবীতে গেল আম খাবার উদ্দেশ্যে। সেখানে গিয়ে গাছ থেকে আম পেড়ে তারা দুজন মন ভরে আম খেতে লাগলো। তারপর কার্তিক, আহ, এই আমগুলো কি সুস্বাদু! এখানে কত আম রয়েছে। হ্যাঁ, এবারে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, মা অপেক্ষা করছেন। এইরকম চিন্তা করে তারা দুজন যে যার ঝুড়ি করে অনেক আম কৈলাসে নিয়ে এলো। এমনকি তারা দুজন ভাই কৈলাসে এসেও মন ভরে আমগুলোকে কেটে খেতে লাগলো। এইদিকে ভগবান বিনায়ক আর কার্তিক কৈলাসে বসে ভাবছিলেন তারা ভুলোকে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করতে চায়। অন্যদিকে ভগবান শিব আর দেবী পার্বতী দুজনেই ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় বিনায়ক আর কার্তিক তাদের মা বাবার কাছে গিয়ে তাদেরকে বললেন, মা, বাবা, তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মা, আমি আর দাদা দুজনে একসাথে ভুলোকে যাওয়ার কথা ভাবছিলাম। আরে বাচ্চারা, রামনবমীর উৎসব তো শেষ হয়ে গেছে, এখন তো আর কোনো উৎসব নেই। তোমরা ভুলোকে কেন যেতে চাও? এমনি সময় তো তোমরা উৎসবের দিনগুলোতেই ভুলোকে যাও আর সেখানকার লোকেদের সাথে আরামে উৎসব পালন করো, তাই না? কিন্তু এখন কেন যাবে? হ্যাঁ মা, যখনই কোনো উৎসব হয় তখন আমি আর ভাই দুজনে ভুলোকে গিয়ে ওখানকার লোকেদের সাথে উৎসব পালন করি। কিন্তু এবারে জানি ভুলোকে কোনো উৎসব নেই, কিন্তু তার সত্ত্বেও আমরা যেতে চাই। আসলে ভুলোকে থাকা বাচ্চারা গরমের ছুটি পেয়েছে,
তারা এখন মজা করে খেলাধুলা করছে। সেই জন্য মা, আমি আর দাদা ভেবেছি আমরা ভুলোকে গিয়ে বাচ্চাদের সাথে আরামে খেলা করব। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তোমরা দুজনে ভুলোকে গিয়ে আরামে খেলাধুলা করো। শুধুমাত্র খেলাধুলা করলেই হবে না, এই গ্রীষ্মকালে মানুষের সেবা করা খুবই ভালো একটা কাজ। সেই জন্য কোনো দরিদ্র বা কোনো বৃদ্ধকে দেখতে পেলে তাদের সেবা অবশ্যই করবে। এইভাবে ভগবান শিব আর দেবী পার্বতী তাদের বাচ্চাদেরকে বললেন। এইদিকে বিনায়ক আর কার্তিক দুজনেই ভুলোকে যাবেন বলে বেরিয়ে পড়লেন। এই গ্রামে কত বাচ্চারা রয়েছে, কত মজা করে খেলছে। দাদা, আর দেরি করে লাভ নেই, চলো আমরাও বাচ্চাদের রূপ ধারণ করে ওদের সাথে গিয়ে খেলা করি। এইভাবে বিনায়ক আর কার্তিক সাধারণ বাচ্চাদের রূপ ধারণ করে নেয়। তারপরে তারা দুজনে বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালো। তোমরা দুজনে কে? এর আগে তো তোমাদের এই গ্রামে দেখিনি। তোমরা দুজনে কোথায় থেকে এসেছো? হ্যাঁ, আমিও তো এদেরকে এই গ্রামে কোনোদিন দেখিনি। আমার নাম হলো বিনয়, পাশের গ্রাম থেকে এসেছি। শুনেছি এই গ্রামের বাচ্চারা নাকি সবাইকে অনেক সম্মান করে, সবার সাথে নাকি মিলেমিশে খেলাধুলাও করে, তাই আমরা দুজনে এখানে খেলতে এসেছি। আর আমার নাম হলো কার্তিক, আমিও তোমাদের সাথে খেলতে এসেছি। ঠিক আছে, তোমরা দুজনে আমাদের সাথে খেলতে পারো। এইভাবে বিনায়ক আর কার্তিক ওই গ্রামে থাকা বাচ্চাদের সাথে মজা করে লুকোচুরি খেলা খেলতে লাগলো। অন্যদিকে কৈলাসে বসে থাকা দেবী পার্বতী আর ভগবান শিব নিজেদের মধ্যে এইভাবে কথা বলতে লাগলেন। দেখুন না স্বামী, বিনায়ক আর কার্তিক যখন কৈলাসে থাকে না, পুরো কৈলাসটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ পার্বতী, বাচ্চারা তো এখন পৃথিবীতে গেছে, তাই ফাঁকা লাগছে। বাচ্চাদেরকে যেটা বলেছিলাম ওরা কি সেটা করছে? চলো তো একবার পৃথিবী থেকে দেখে আসি। স্বামী, খেলার সময় তো বাচ্চারা শুধু খেলাধুলাতেই মনোযোগ দেবে, আর সেবার কথা বলছেন, ওদের কাছে তো বাস্তবিক কোনো শক্তিও নেই। দেখো পার্বতী, প্রত্যেক শিশুদের মধ্যেই অনেক ভালো গুণ লুকিয়ে থাকে। এমনিতেই তারা অনেক ভদ্র, কারো সেবা করার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। তাদের ভালো গুণগুলোকে আমাদেরকেই বার করিয়ে আনতে হবে, তবেই মানবজাতির কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি এখন কি করবেন স্বামী, বলুন? চলো পার্বতী, আমরা এখন পৃথিবীতে যাই, বাচ্চাদেরকে কিভাবে সেবা করতে হয় সেটা শেখাবো। যদি আমরা এটা শেখাতে পারি, তারা অবশ্যই এটা শিখবে। এই রকম বলে দেবী পার্বতী আর ভগবান শিব ভূলোকে চলে যান। তারা দুজনে গিয়ে ভগবান বিনায়ক আর কার্তিককে দেখতে পেলেন। দেখুন না স্বামী, ওই ছেলেটা, ও হলো আমাদের বিনায়ক, আর তার পাশে যে খেলছে সে আমাদের কার্তিক। দুজনেই কি সুন্দর খেলাধুলা করছে ওদের সাথে। চলো পার্বতী, আমরা আমাদের রূপ পরিবর্তন করে নিই, না হলে বিনায়ক কার্তিক আমাদেরকে এই রূপে দেখলে তাদের সবকিছু মনে পড়ে যাবে। এইভাবে ভগবান শিব আর দেবী পার্বতী এক বৃদ্ধ দম্পতির রূপ ধারণ করলেন। তারা দুজনে হাতে একটা লাঠি নিয়ে হাঁটতে না পারার ভান করে বাচ্চাদের কাছে গেলেন। বাচ্চারা ওনাদেরকে দেখে অবাক হয়ে গেল। এনারা কে, আর এখানে কেন এসেছেন? এনারা কি এই গ্রামে থাকে? বলো না। না না, ওনারা তো এই গ্রামে থাকে না। ঠাম্মি, আপনারা কোথায় থেকে এসেছেন? আমিও তো এই ঠাম্মি আর দাদুকে কোনোদিন দেখিনি। আপনাদের পরিচয়টা বলুন। আমার নাম হলো গৌরী, আর ওনার নাম শঙ্করাইয়া। আমরা অনেক দূরে যাচ্ছিলাম, আসলে কাশিতে যাচ্ছিলাম। পথে একটু বিশ্রাম নেওয়ার জন্যেই আমরা এই গ্রামে এলাম। এত কড়া রোদ্দুর, সূর্যের তাপ বেড়েই চলেছে, আমি আর এক পাও হাঁটতে পারছি না গৌরী। সেই জন্য বলছিলাম গৌরী, চলো ওই মণ্ডপে গিয়ে আমরা একটু বিশ্রাম করি। মনে হচ্ছে আপনাদের কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে বাচ্চারা, এই সব ভুলে যাও, আমাদের খুব জল তেষ্টা পেয়েছে। তোমরা কি একটু সাহায্য করতে পারবে? আপনাদের কেমন সাহায্য লাগবে আমাদেরকে বলুন। জলের প্রয়োজন? আমার বন্ধু নিজের বাড়ি থেকে জল এক্ষুনি এনে দেবে। হ্যাঁ, জল তো চাই, কিন্তু জল টাটকা আর কোল্ড স্টোরেজের হওয়া চাই। এই কোল্ড স্টোরেজ কি হয়? এই নাম তো কোনোদিন শুনিনি। দেখো, এই গ্রামে একটা কোল্ড স্টোরেজ সেন্টার থাকা দরকার। এতে করে গ্রামের লোকেদেরই ভালো হবে। কত পথযাত্রীরা তাদের গন্তব্যস্থলে পায়ে হেঁটে দূরে যায়। উদাহরণ হিসাবে আমাদেরকেই দেখো, এত দূর থেকে হেঁটে আসছি, অথচ এই গ্রামে কোথাও জল পেলাম না। হ্যাঁ বাচ্চারা, আমাদের মতো ভবনকারীদের জন্য প্রতিটি গ্রামে
একটা করে কুঁড়ে ঘর থাকা অবশ্যই উচিত, এবং সেই কুঁড়ে ঘরের মধ্যে ঠান্ডা পানীয় জল অবশ্যই থাকা উচিত। আর সেই ঠান্ডা জল কিন্তু মাটির কলসির মধ্যে রাখা চাই। আমাদের মতো বৃদ্ধ লোকেদের ঠান্ডা ছায়াযুক্ত শীতল ঘরে থাকতে হবে। তারপর সেখানে গিয়ে যতটা পারি পানীয় জল পান করব। এইটা তো খুবই ভালো আইডিয়া। এই গরমে কুলিং সেন্টারের হওয়া দরকার, কিন্তু আমরা এটা কিভাবে বানাবো? এখানে খড়ের ছাউনি রয়েছে না, সেখানেই কুলিং সেন্টার স্থাপিত করব। এইভাবে সব বাচ্চারা নিজেদের বাড়ির ভেতরে গিয়ে কলসি ভর্তি করে টাটকা জল এনে ওই খড়ের ছাউনির তলায় রেখে দেয়। খুব ভালো বাচ্চারা, তোমরা খুব তাড়াতাড়ি আমার কথা বুঝে কুলিং সেন্টার বানিয়েছো। এবারে এই জল খেতে পারবো। এইভাবে ওই ঠাম্মি আর দাদু দুজনেই টাটকা ঠান্ডা জল পান করলেন। এইদিকে সূর্যের তাপও আরো বেশি বাড়তে লাগলো। দেখছো, সূর্য মাথার উপরে জ্বলছে। আমাদের মতো বৃদ্ধ লোকেদের এই গরমে বেঁচে থাকা খুবই কষ্টকর। আমরা দুজন স্বামী স্ত্রী পবিত্র কাশীতে তীর্থযাত্রা করতে যাচ্ছি। 4 দিন হয়ে গেছে, কিছুই খাইনি। আরে দাদু, আপনি এটা কি কথা বলছেন? আপনি 4 দিন ধরে না খেয়ে রয়েছেন, কিন্তু কেন দাদু? আরে বাচ্চারা, ঠিক 4 দিন আগে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের দুজনকে কেউ খাবার দান করেছিল। আমাদের মতো পথচারীদের যদি কেউ খাবার দান করে তবেই তো আমরা খেতে পাবো, তাই না? সেই জন্য 4 দিন হয়ে গেছে আমাদেরকে কেউ খাবার দান করেনি, সেই জন্য আমরা এখনো না খেয়ে রয়েছি। যখন ওই বয়স্ক ব্যক্তি এইভাবে বললেন, এইটা শুনে বিনায়ক আর কার্তিক খুবই কষ্ট পেল। এইটা শুনে কার্তিক ভাবলো সে চুপি চুপি কেউ জানতে না পারে তার জাদুই শক্তি দিয়ে খাবারের আয়োজন করবে। আমি এখন জাদুই শক্তি দিয়ে খাবার আনবো। কিন্তু কার্তিক এত চেষ্টা করার পরেও সে নিজের জাদুই শক্তি দিয়ে কোনো খাবার জোগাড় করতে পারল না। আমার জাদুই শক্তি তো কাজই করছে না, এত চেষ্টা করছি তাও খাবার আনতে পারছি না। শোনো না, আমার খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে এই গ্রামে কোনো ভালো মানুষ নেই, সেই জন্যেই তো আমাদের কেউ খাবারের ব্যবস্থা করে দিচ্ছে না। না না, এইরকম ভাববেন না বন্ধুরা, এইরকম বয়স্ক ব্যক্তিদের আমাদের সাহায্য করা উচিত। ওনাদের খুব খিদে পেয়েছে, ওনাদের খাওয়াতে হবে। হ্যাঁ, এইরকম লোকেদেরকে আমাদের খাওয়ানো দরকার। শ্বেতা, তুমি বাড়িতে গিয়ে একটু ভাত নিয়ে এসো। আর রাজু, তুমি বাড়িতে যাও, দেখো তোমার মা যা তরকারি রান্না করেছে নিয়ে এসো। সবাই মিলে যদি নিজেদের বাড়ি থেকে একটু একটু করে খাবার আনা যায়, তাহলে আমরা এনাদেরকে পেট ভরে খাওয়াতে পারবো। ভগবান কার্তিকের এমন কথা শুনে বাচ্চারাও যে যার নিজের বাড়িতে গিয়ে কিছু কিছু করে খাবার নিয়ে চলে এলো। এইভাবে সব বাচ্চারা মিলে ওই গরমের দিনে ওই বৃদ্ধ দম্পতিদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিল। দেখো বাচ্চারা, এই খাবারটা খেতে খুবই সুস্বাদু ছিল। এত সুস্বাদু খাবার এর আগে আমি কখনোই খাইনি। এইভাবে দাদু আর ঠাম্মি নিজেদের খাবারগুলো খেয়ে নিলেন। তারপরে তারা দুজনে নিজেদের আসল রূপে ফিরে এলেন। তাদেরকে দেখে বাচ্চারা অবাক হয়ে যায়। মা, বাবা, আপনারা এখানে? আমি তো আপনাদের চিনতেই পারিনি। আরে, দেবী পার্বতী আমাদের গ্রামেতে হাজির হয়েছেন। এইভাবে বাচ্চারা জোরে চিৎকার করে। বিনায়ক আর কার্তিকও নিজের আসল রূপে ফিরে এলো। ওনাদের সবাইকে একসাথে দেখে বাচ্চারা অবাক হয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না, দেবী পার্বতীর সাথে ভগবান বিনায়ক আর কার্তিক আমাদের গ্রামে এসেছেন। বাচ্চারা, আমরা এখানে তোমাদেরকে সেবার ব্যাপারে বোঝাতে এসেছি। এই গরমের সময় অনেক মানুষের অনেক সমস্যা হয়ে থাকে। পথযাত্রীরাও কিন্তু খুবই কষ্ট পায়, তাদেরকে সাহায্য করতে হবে। দেখো বাচ্চারা, এই গ্রীষ্মকালে সমস্ত লোকেদের কিন্তু তোমাদের অবশ্যই সাহায্য করা উচিত। প্রতিটি গ্রামের রাস্তার ধারে খড়ের ছাউনি দিয়ে শীতল ঘর বানানো উচিত। তাদের জন্য শীতল পানীয় জল এবং পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা উচিত। তবেই কিন্তু তোমরা আমার কাছ থেকে আশীর্বাদ পাবে। এইভাবে দেবী পার্বতী আর ভগবান শিব সেখানে উপস্থিত থাকা লোকেদেরকে বললেন। তারপরে পুরো শিব পরিবার সবাইকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান।